165 ও 166 ধারা, মাত্র দুইটা ধারা নিয়ে আলোচনা করব। আপনাদের পূর্বের ক্লাসটা আমরা করছিলাম কি নিয়ে, মনে আছে আপনাদের? ফৌজদারি কার্যবিধির 160, 161, 162, 163, 164 এবং তার সাথে বাড়তি যুগ হয়েছিল কত? দড়ি ছিঁড়ে আসা 364, নাকি? 164-র পর একদম ফাল দিয়ে চলে গেছি কোথায়? 364, মাঝখানে 200 ধারা নাই। তাহলে এবার দেখেন মাঝখানের গুলো আমরা কিছু কিছু বিষয় পড়বো। তো এবার আমরা গত ক্লাসটা বলি যে 160 দ্বারা আমরা কি পড়ছিলাম। 160 ধারায় পড়ছি আমরা, মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা তার একটা ক্ষমতা, তিনি সাক্ষীদের ডেকে আনতে পারেন। থানা এলাকার সম্পর্কে যারা আছে বা পার্শ্ববর্তী থানা এলাকায় যারা ঘটনা সম্পর্কে অবগত আছে তাদেরকে তিনি ডেকে আনতে পারেন। 161-তে যে ডেকে আনেন আর আপনিই যান, যেভাবে সাক্ষীদেরকে পান, এখানে আপনি জিজ্ঞাসাবাদ কিভাবে করবেন, তাদেরকে জিজ্ঞাসাবাদের যে প্রসিডিওরটা সেটা ছিল আমাদের 161-তে। এখানে একাধিক সাক্ষী হলে আলাদা আলাদা জিজ্ঞাসাবাদ করতে হবে, আলাদা আলাদা জবানবন্দি রেকর্ড করতে হবে। তারপরে বলেছে জিজ্ঞাসাবাদ শেষে তাদের কাছ থেকে সাক্ষ্য নিবেন কি নিবেন না, এটা বলা ছিল 162-তে। এখানে বলা আছে সাধারণভাবে সাক্ষীদের কাছে সাক্ষ্য নেওয়া যাবে না, তবে কেউ যদি মৃত্যুকালে উপনীত হয় অথবা যেটা আমাদের হচ্ছে না, ল্যাপটপে চলবে না, উইন্ডোজে চলবে না। আর তারপরে হচ্ছে আমাদের কেউ যদি আপনার মৃত্যুকালে উপনীত হয় বা জব্দ তালিকার ক্ষেত্রে হয়, সেই ক্ষেত্রে সাক্ষীদের স্বাক্ষর নেওয়া যাবে। এটা 62-2 আবার বলছে। 163-তে ছিল যে জোর জবরদস্তির বিষয়টা, যে সাক্ষীকে কি আপনি জোর করে সাক্ষ্য নিতে পারবেন? একজন সাক্ষ্য দিতে চাচ্ছেন না, তাকে আপনি জোর জবরদস্তি, ভয়ভীতি, হুমকি দামকি, প্রলোভন, প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে জবানবন্দি আপনি নিতে পারবেন না। পরে আবার বলতেছে কেউ যদি এরকম দিতে চায় তাকে কি আপনি না করতে পারবেন? সেই ক্ষেত্রে তাকে আপনি নাও করতে পারেন না। তাকে আপনি কি করতে পারেন না? তাকে আপনি সেক্ষেত্রে নাও করতে পারেন না। সেই ব্যক্তি যদি ইচ্ছুক হয় তিনি আপনার জবানবন্দি দিবে, আর না হলে দিবে না। যদি তিনি দিতে চান আপনি তাকে না করবেন না। ক্লিয়ার? তাকে আপনি না করতে পারবেন না, তাকে আপনি হুমকি দিয়ে বিরত রাখতে পারবেন না। এরপরে 164। আচ্ছা, পুলিশ অফিসারের আপনার লিপিবদ্ধ করার বিষয়টা বাদ দিলাম। এখন ম্যাজিস্ট্রেট কি কোনো সাক্ষীর জবানবন্দি বা স্বীকারোক্তি এগুলাকে তিনি গ্রহণ করতে পারেন কিনা? হ্যাঁ, 164 ধারায় বলা আছে যখন কোনো গুরুত্বপূর্ণ সাক্ষী হয় বা কেউ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে চায় তখন ম্যাজিস্ট্রেট সেটা লিপিবদ্ধ করতে পারেন। তবে স্বীকারোক্তি যে ক্ষেত্রে দিবে কেউ দুঃস্বীকার করে, তখন ম্যাজিস্ট্রেট তাকে পরীক্ষা করে নেবেন। সে আপনার মানে পরীক্ষা মানে তাকে বুঝাবে আর কি সবকিছু, যে আপনি স্বীকারোক্তি দিলে আপনার পানিশমেন্ট হতে পারে, তাকে এটা বুঝায় বলবে। এরপরেও যদি সে ব্যক্তি স্বীকারোক্তি দেয় তাহলে ম্যাজিস্ট্রেট যেই পদ্ধতি উপযুক্ত মনে করেন সেই পদ্ধতিতে তিনি সেই জবানবন্দি লিপিবদ্ধ করবেন। এবং তিনি নিজে যদি এটার বিচার না করেন, অন্য কেউ করে, তবে যেই কোর্ট এটা বিচার করবে সেই কোর্টে ওই জবানবন্দির কপি প্রেরণ করে দিতে হবে। এরপর হচ্ছে আমাদের 364। এই 364 কোন ধরনের আসামির ক্ষেত্রে প্রযোজ্য? এই আসামি হচ্ছে যখন বিচার চলমান থাকে বড়া এজলাসে, যখন কোনো আসামি দুঃস্বীকার করে, যে প্রসিডিওরটা সেটা ছিল আমাদের 364। এখন ওভাবে তো আর আসবে না আপনার পরীক্ষায়। আপনার পরীক্ষায় আসবে আসামির স্বীকারোক্তি, রেকর্ডের পদ্ধতি বা ক্ষমতা ইত্যাদি আলোচনা করুন। এই ক্ষেত্রে দুইটাকে এক করে আপনারা লিখে ফেলবেন, 1 2 3 4 5 পদ্ধতি সমূহ নিচে দেওয়া গেল। তারপর দ্বারা কোড করবেন 164/364, সাক্ষ্য আইনের 24 থেকে 30, ঠিক না? আর আমাদের পুলিশ রেগুলেশনেও আছে বিষয়টা। তাহলে এই হলো আমাদের গত ক্লাসের আলোচনা। আজকের যে আলোচনাটা আমরা করব এটার আগে একটু কথা বলে নেই, তাহলে আপনাদের কাছে বুঝতে সুবিধা হবে। এই যে মামলার তদন্তকারী কর্মকর্তা, তিনি মামলার মূলে মালামাল উদ্ধারের জন্য তল্লাশিতে যান না? আপনার সফর সঙ্গী হন না দারোগার সাথে? হন তো? দারোগা সাহেব তদন্ত করেন না? তার আসামি গ্রেপ্তারের জন্য তল্লাশি অভিযান করে, মালামাল উদ্ধারের জন্য তল্লাশি অভিযান করে, করে না? আচ্ছা, কখনো কখনো এটা নিজ থানা মানে যেখানে কর্মরত এই থানা ব্যতীত তিনি আবার অন্য থানা এলাকাতেও যান। সেটা কি রঙে রঙে যান? অন্য থানা এলাকায় যে যান এটা কি রঙে রঙে যান? ঘুরতে যান? ট্যুরে যান? কি জন্য যান? বিশেষ তথ্যের ভিত্তিতে এবং নিজেরা গেলে দ্রুত কাজটা হবে এই জন্য। আবার কখনো কখনো কম গুরুত্বপূর্ণ হইলে ওই থানায় আপনার যোগাযোগ করে ওদের মাধ্যমেও কি করতে পারেন, একটা উদ্ধারের চেষ্টা করতে পারেন। এই দুইটা প্রসিডিওর না? একটা প্রসিডিওর কি, যে আপনি এক থানায় কর্মরত আছেন, মনে করেন আপনি গুলশান থানায় কর্মরত আছেন,
আপনার এখন গ্যান্ডারিয়া থানায় অভিযানে যাওয়া দরকার। ব্যস্ততার কারণে যাওয়া সম্ভব হচ্ছে না, এই কারণে আপনি গ্যান্ডারিয়া থানায় একটা চিঠি দিয়ে দিলেন। তো গ্যান্ডারিয়া থানা পুলিশ এই অভিযান করলো আপনার পক্ষ হয়ে। এখন মনে করতেছেন সেনসিটিভ বিষয়, আর চিঠি যাইতে যাইতে এর আগে আমরা চলে যেতে পারবো, তাহলে আমরা গেলে উদ্ধারটা দ্রুত হবে। এই ক্ষেত্রে আপনি নিজেই চলে যাবেন। এটা হলো কি দ্বিতীয় পদ্ধতি। তো এই কাজগুলো আমরা বাস্তবে করি কি না? করি না? বাস্তবে কিন্তু আমরা এগুলো করি। তাহলে এখন ওসি সাহেবের কাছে অনেক সময় সংবাদ আসে না, স্যার স্যার বাঁচান স্যার, আমার মেয়েটার তো স্যার আপনার পাওয়া যাচ্ছে না, বা ধরে নিয়ে গেছে গা, বা ধরেন আপনার ওই আহ, অমুক জায়গায় ডাকাতি হয়েছে স্যার, চোরাই মালগুলো ওইদিকে নিয়ে গেছে, অমুক জায়গায় আছে, এই ধরনের বিভিন্ন ধরনের তথ্য কিন্তু দেয়। আচ্ছা। তো এই এই ক্ষমতাগুলো যে ওসি সাহেব বা মামলার তদন্তকারী কর্মকর্তা প্রয়োগ করেন, তারা পান কোথায় এই ক্ষমতা? এই ক্ষমতা তারা পান কোথায়? এই ক্ষমতাটা তারা পান মূলত ফৌজদারি কার্যবিধির কোথা থেকে? এই 165 এবং 166 ধারা থেকে তারা এই ক্ষমতাটা পান। বুঝছেন? থানা এলাকার ক্ষেত্রে 165, আর থানা এলাকার বাইরের ক্ষেত্রে ওই বাইরের থানার অফিসার দ্বারা করলেও 166 প্রথম দিকে। তারপরে বলা আছে যে যদি আপনি না গিয়ে সরি ওনাদেরকে পত্র প্রেরণ না করে আপনি গিয়ে তল্লাশি করেন, ওইটাও আমার 166-তে বলা আছে। এইটা হলো সাধারণ আলোচনা। আমাদের আইনের বাহিরে, আমাদের আইনের ধারার বাহিরে এই ঘটনাটা বুঝতে পারছেন কিনা, কিংবা কেউ একটু বলতে পারবেন আমার মতো করে যে ধারা টারা লাগবে না, জাস্ট বাস্তবে কি হয় এই কাজটা যদি কেউ একটু বলেন, যে আপনি কি বুঝলেন আমার আলোচনাটা শেষে, আপনি কি বুঝলেন যে আজকের টপিকটা আসলে কি নিয়ে হবে ক্লাসের আলোচনাটা? আজকে হবো পুলিশের পুলিশ কর্তৃক যে তল্লাশিটা বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারে সেটা নিজ থানা এলাকায় 165 ধারা, আর ভিন্ন থানা এলাকায় হলো 166 ধারা স্যার। আর ভিন্ন থানা এলাকার ক্ষেত্রে কয়টা প্রসিডিওর আছে? ভিন্ন থানা এলাকায় স্যার আপনি নিজ থানা এলাকায় যে যে প্রসিডিউর ব্যবহার করতে পারবেন, ভিন্ন থানা এলাকায়ও সেম প্রসিডিউর ব্যবহার করতে পারবেন স্যার। ওই যে ভিন্ন থানা এলাকার বিষয়টা বলি স্যার, তদন্তকারী কর্মকর্তা যদি মনে করেন যে সেখানে সেই জিনিসগুলো পাওয়া যাবে, সেখানে সে ওইখানকার মতো মানে 165 একের মতো ওই 166-তে ক্ষমতা খাটাতে পারবে, অথবা ভিন্ন থানার এলাকার যে ওসি আছে তারে মানে মানে লিখিতভাবে জানাইতে পারবে। আর পরবর্তীতে তিনি যদি মনে হয় যে না, এই সেই জিনিসটা বিলম্ব হবে, যদি ওই একের প্রসিকিউটর স্যার ফলো করতে যায় তাহলে বিলম্ব হবে, সেক্ষেত্রে স্যার সে নিজে ওইখানে যাবে। যাওয়ার পরে ওইগুলা উদ্ধার করবে, উদ্ধার করার পরে ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করবে স্যার। তদন্তকারী অফিসার অন্য থানায় নিজেও সরাসরি নিজেও গিয়েও তল্লাশি করতে পারবে। আর ওই থানার ওসিকে দিয়ে বা ওসিকে দিয়েও সেটা তদন্ত করতে পারে বা তল্লাশি করতে পারে। এটা হচ্ছে আহ, জিনিসটা হলো আপনি এবার নিজের কল্পনা করবেন একজন তদন্তকারী কর্মকর্তা হিসেবে, মামলার অথবা ওসি হিসেবে। এই দুইটারই সমাধান আপনি এখন পাবেন। যখন আপনি ওসি হবেন, আপনি কি করবেন? নিজে যেতে পারেন তল্লাশি করতে, তাই না? আচ্ছা, ওসির কি এত ক্ষমতা আছে সব জায়গায় যাবে? তিনি কোলাতে পারেন না। তিনি না গিয়ে অন্য একজনকে পাঠান, তাই না? পাঠান না? পাঠান কিন্তু। আচ্ছা, তদন্তকারী কর্মকর্তাও একসাথে অনেকগুলো মামলা তদন্ত করে। তিনি এই তদন্ত করতে গিয়ে অ্যাট এ টাইম দুইটা জায়গায় গুরুত্বপূর্ণ দুইটা সংবাদ আছে, তিনি একই ব্যক্তি অ্যাট এ টাইমে দুইটা জায়গায় যেতে পারেন না। তিনি তাকে সহায়তার জন্য অন্য একজন অফিসারকেও প্রেরণ করতে পারেন। তবে আইন সবসময় বলে যে যার কাছে মামলা, যার বিষয়, যিনি বিষয়টা দেখতেছেন, যিনি জ্যেষ্ঠ কর্মকর্তা, তল্লাশিটা ভাই আপনি নিজেই করেন। মন চাইলেও আপনি রেস্টে থেকে আরেকজনটা পাঠাই দিবেন। আপনি সাব ইন্সপেক্টর, আপনি বলবেন যে এএসআই জসিমউদ্দিন আপনি যান। এইটা ঠিক না। এটা কি ঠিক? ঠিক না। কারণ তল্লাশি একটা কি সেন্সিটিভ বিষয় না? সেন্সিটিভ ইস্যু কি না? তল্লাশি একটা খুবই 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 সেন্সিটিভ ইস্যু। এই জন্যে বলা হয়েছে যে ভাই যার তল্লাশি
সে নিজেই যায়, ব্যক্তিগতভাবে আপনিই যান। এটা নিয়ে নেগলিজেন্সি করেন না। আইন কিন্তু এভাবে বলে দিছে যতদূর সম্ভব ব্যক্তিগতভাবে তল্লাশি চালাইতে হবে, মানে ওই ব্যক্তি যার তল্লাশি করার কথা সেই যাবে, সেই যাবে। একমাত্র নিরুপায় হয়েই কেবল আপনার কি হবে, অন্যজনকে প্রেরণ করা লাগতে পারে, তখন ভিন্ন বিষয়। বা ওসিও অনেক সময় হাওলা করতে পারেন। এই যে আমাদের প্রশ্নগুলো এখানে আমরা সমাধান পেয়ে যাব। ময়মনসিংহ থেকে একটা মামলায় যদি চিটাগাঙে তল্লাশি করা লাগে, তো যাওয়া আসা করতে মনে করেন যে 2 দিন 4 দিন চলে যাব, প্ল্যান প্রোগ্রাম করা, যাওয়া আসা, থাকা খাওয়া, তাই না, 3 দিন লেগে যাবো এই অপারেশন করতে গিয়ে। অথচ যদি আমরা একটা মেইল করে দেই, চিঠি, একটা রিকুইজিশন যদি আমরা পাঠিয়ে দেই, তাহলে চট্টগ্রামের ওসি কি করবেন, দ্রুত এটা ব্যবস্থা নিতে পারেন, আমরা যাওয়ার আগে কাজ হয়ে যাব। আবার পার্শ্ববর্তী থানায় যদি আপনি চিঠি পাঠাইতে যান, এর আগে আপনি নিজেই চলে যেতে পারবেন। এটা বিশেষ দিক বিবেচনা করে। আবার ধরেন অন্য কোনো থানার আগে অভিযানে যাবেন, ওইখানে আসামিদের সাথে দেখা গেছে যে তাদের একটা সম্পর্ক থাকতে পারে। আসামিদের সাথে কার সম্পর্ক থাকতে পারে, ওই দায়িত্বশীল যারা তাদের সম্পর্ক থাকতে পারে। আপনি ভাবতেছেন তাহলে এখানে মিস হওয়ার সম্ভাবনা আছে, তাহলে আমরা নিজেরাই যাব, তাহলে নিজেরাই যেতে পারেন। এই যে আপনার নিজেরাই যাবেন বা পত্র প্রেরণ করবেন, তারপর আপনার নিজেই যাবেন, বা আপনার অধীনস্থকেও আপনি কখন পাঠাইতে পারবেন, আবার আপনার ব্যক্তিগত দায়বদ্ধতা, সমস্ত কিছু বিষয় আমাদের 165 এবং 166-তে আলোচনা করা হয়েছে। আমরা চলে যাচ্ছি আমাদের ধারাগত মূল পর্বে। আমরা এখানে সুন্দর করে ব্যাখ্যা সহকারে বুঝে নিব আমাদের কথাগুলোর সাথে পড়ার কোনো মিল আছে কিনা। 165 আর কি, পুলিশ অফিসার কর্তৃক থানা এলাকায় তল্লাশি। 166 ভিন্ন থানা এলাকায় তল্লাশি। 165 মূলে থানা এলাকায় তল্লাশি করার যে পাওয়ারটা এটা। এখন ধরেন আমি যদি ওই চট্টগ্রামের ওসিকে পত্র প্রেরণ করি, চট্টগ্রামের ওসি কি ভিন্ন এলাকায় তল্লাশি করবে, না উনি তার নিজ থানা এলাকায় তল্লাশি করবে? তিনি তার নিজ থানা এলাকায় কিন্তু তল্লাশি করবেন। তাহলে এখন নিজ থানা এলাকায় তল্লাশি, সেটা আমি সরাসরি সংবাদপ্রাপ্ত হই আর কোনো জায়গা থেকে রিকুইজিশন প্রাপ্ত হই, যেভাবেই হই না কেন, আমার নিজ থানা এলাকায় তল্লাশি করার ক্ষেত্রে আমি যে কাজটা করতে পারি, এখানে 165 ক্লোজ 1 2 3 4 5 এখানে ব্যাখ্যা দিছে, 1 থেকে 5 পর্যন্ত এই ব্যাখ্যাটা দিছে। প্রথম যে ব্যাখ্যাটা দিছে 165 ক্লোজ 1-এ, এখানে বলছে থানার যিনি ওসি আছেন, অফিসার ইনচার্জ, থানার ওসি বা তদন্তকারী অফিসার যুক্তিসঙ্গত কারণে যদি বিশ্বাস করেন যে যে জিনিসের জন্য তল্লাশি করা হবে তা থানা এলাকার কোনো স্থানে আছে, মানে তাদের একটা যুক্তিসঙ্গত কারণ থাকবে বা পাওয়া যাবে, তবে অফিসার ইনচার্জ বা তদন্তকারী অফিসার সেখানে তল্লাশি করতে পারবেন। তার মানে এটাকে একটা ক্ষমতা দিছে। 165 ক্লোজ 1-এ কি দিল? ক্ষমতা। পরে আবার বলছে তল্লাশি করতে তো পারবেনি লিখিতভাবে আদেশ দিয়ে। কিভাবে? প্রত্যেকটা লাইনিং মানে কিন্তু একটা করে এমসিকিউ। লিখিতভাবে আদেশ দিয়ে তল্লাশি করাতে পারবেন। তার মানে ওসি কিংবা আইও তারা আবার তল্লাশি করাতেও পারবেন, এটা হলো ক্ষমতা। যেই ক্ষেত্রে সার্চ ওয়ারেন্ট বাধ্যতামূলক সেই ক্ষেত্রে এভাবে তল্লাশি করা যাবে না। যেমন অস্ত্র আইনের 25 ধারা, অস্ত্র আইনের 25 ধারা, এখানে কিন্তু সার্চ ওয়ারেন্ট ছাড়া কোনোভাবে আমরা অস্ত্র উদ্ধারের জন্য সরাসরি অভিযান করতে পারি না। তাহলে 165-এ আমরা কি দেখলাম? ক্ষমতা। 165-2 বলতেছে ওই যে রিকোয়েস্ট, যে উপধারা 1 অনুসারে আপনার যে ক্ষমতাটা দেওয়া হইলো এটা ব্যক্তিগতভাবে তল্লাশি পরিচালনা করবেন। তার মানে সময় আপনার সম্ভব হলে সবসময় আপনি ব্যক্তিগতভাবে তল্লাশি পরিচালনা করবেন। 3 উপধারায় বলছে যদি তিনি তল্লাশি পরিচালনা করতে অসমর্থ হন। এখন মনে করুন ওসি অনেক কাজে ব্যস্ত বা তদন্তকারী কর্মকর্তা একটা মার্ডার মামলা তদন্তে গেছেন, এদিক দিয়ে আবার চুরি মামলার একটা সংবাদ আসলো। এখন এই ক্ষেত্রে যদি অসমর্থ হন, তবে অধস্তনকে তিনি লিখিতভাবে আদেশ অর্পণ করবেন। তার মানে কি? অধস্তনকে কি অর্পণ করবেন? তিনি লিখিতভাবে আদেশ অর্পণ করবেন। এইভাবে যে তিনি জুনিয়রকে যে লিখিতভাবে আদেশটা দিলেন, এই আদেশটা অনেকটা তল্লাশি পরোয়ানার মতন হয়ে গেল না? তল্লাশি পরোয়ানার আদেশটা কে দেন? আদালত। কিন্তু সিনিয়র অফিসার তো দিতে পারেন না। বাট সিনিয়র অফিসার কিন্তু এই 165 ক্লোজ 3-এ কিন্তু আবার আদেশ দিতে পারতেছে তার জুনিয়রকে, যে যাও অমুক জায়গায় যাও, গিয়ে তল্লাশি করো।
কি করো, গিয়ে তল্লাশি করো। এই যে লিখিতভাবে অর্ডারটা দিল, এই লিখিত অর্ডারটার নামই কিন্তু এক প্রকারের তল্লাশি পরোয়ানা। 4, তল্লাশি ওসি সাহেবই করুক আর তদন্তকারী কর্মকর্তাই করুক, অথবা তাদের পক্ষে অন্য যে কেউ করুক না কেন, কারো বাড়িতে করুক, বনে করুক, জঙ্গলে করুক, যেখানেই করুক, আপনার ফৌজদারি কার্যবিধির 102 ও 103 আপনার অবশ্যই পরিচালনা করতে হবে। এর কোনো ছাড় নাই, আর কোনো কি নাই, কোনো ধরনের ছাড় নাই। আপনি নিজে করেন, আপনি কাউরে দিয়ে করান, অর্থাৎ যেই তল্লাশি করতে যাক সেই ব্যক্তি ফৌজদারি কার্যবিধির 102 এবং 103 মোতাবেক তল্লাশি পরিচালনা করবেন। এখানে বিন্দু পরিমাণ কোনো ছাড় হবে না, তাকে এটা মানতেই হবে। অর্থাৎ ওসি সাহেব তল্লাশি করুক, আয়ু করুক, তার পক্ষে অন্য কাউকে প্রেরণ করা হোক, যেই করুক, তল্লাশি করতে গেলে 102 এবং 103 মেনে তল্লাশি পরিচালনা করতে হবে। মানে 5 নাম্বার যোগ্যতাটা আপনি ইচ্ছে করলে টোটালি বাদ দিতে পারেন, পড়ার কোনো দরকারই নেই। তারপরেও আমি বলে দেই যে এইখানে বলা হইতেছে যে আমি যে তল্লাশি করতে পারি, কাউকে প্রেরণ করলাম, বা লিখিতভাবে আমি যে একজনকে আদেশ দিলাম, এইটার কপি কিন্তু আবার ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করা লাগবে। বুঝছেন? তল্লাশির যে ক্ষমতা অর্পণ করাটা, এই আদেশটা আবার ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করতে হবে। কোন ম্যাজিস্ট্রেট? ওই ঘটনা সংশ্লিষ্ট যে ম্যাজিস্ট্রেট এখতিয়ার সম্পন্ন তার কাছে। আচ্ছা, যখন এই ক্ষমতা নিয়ে আমরা কেউ তল্লাশি করতে গেলাম সিনিয়রের, এই ক্ষমতার কাগজটা কি যেখানে তল্লাশি করতে গেলাম তারা কি সেটা চাইতে পারেন আমার কাছে? নো, এটা আমি দিব না। তাদেরকে আমি বলবো যে এটা আপনার কোর্টে প্রেরণ করা হয়েছে, আপনি কোর্ট থেকে নিয়ে আসতে পারেন, আমি কি মূলে তল্লাশিতে আসছি তাকে আপনি অবগত করবেন, বাট তাকে দেওয়া যাবে না, এটার জন্য তিনি কোর্ট থেকে আনবেন। ম্যাজিস্ট্রেট যদি মনে করেন এটার জন্য তার কাছ থেকে টাকা নিবে, তাহলে টাকা নিতে পারে, মন চাইলে তাকে ম্যাজিস্ট্রেট মাগনাও দিতে পারেন। 5 নম্বর উপধারাটা আপনি ইচ্ছে করলে বাদই দিতে পারেন, কোনো দরকার নাই। কিন্তু আমাদের পরীক্ষায় যে প্রশ্ন হয় এই প্রশ্নের ক্ষেত্রে তেমন কাজে লাগে না। আমাদের এই 165-র 1, 2, 3, 4 এই তিনটায়, এই চারটায় লাগে। একে বলছে জাস্ট আপনার পাওয়ারটা কি আপনি করতে পারবেন বা কাউকে দ্বারা আপনি করাতে পারবেন। 2 বলছে ভাই রিকোয়েস্ট করি আপনি নিজে করেন, ব্যক্তিগতভাবে আপনি করেন। 3 বলছে আচ্ছা যদি আপনি নাই পারেন তাহলে লিখিতভাবে কাউকে আদেশটা দিয়েন, ঠিক আছে, এবং সে যেন সেটা অনুযায়ী তল্লাশিটা করে। ও ভালো কথা, ওসি সাহেব আপনি তল্লাশি করেন আর আইওই করুক, অথবা আপনারাই কাউকে প্রেরণ করেন, যেই তল্লাশি করেন না কেন দয়া করে আপনারা ফৌজদারি কার্যবিধির 102 এবং 103 আপনি মেনে চলেন। এখন ওসি সাহেব তল্লাশি করছেন, তার নিজের থানা এলাকার মামলা হইতে পারে, অথবা অন্য কোনো থানা থেকেও তার কাছে রিকুইজিশন আসতে পারে, ঠিক না? ক্ষমতার উৎস কি? এই দুইটা বিষয় না? একটা হলো তার কাছে সংবাদ আসতে পারে, অথবা অন্য থানা থেকে তার কাছে একটা রিকুইজিশনও আসতে পারে। রিকুইজিশন আসলেও তো আমি আমার থানা এলাকায় করবো, এক্ষেত্রে 1 আমার ক্ষমতা, 2 আমাকে রিকোয়েস্ট করছে, 3 বলছে যদি নাই পারেন তাহলে লিখিতভাবে আদেশ দিয়েন, 4 বলছে কি দয়া করে ভাই 102 আর 103 একটু মাইনা চলেন। ক্লিয়ার? কে বলতে পারবেন সংক্ষিপ্তভাবে? ধারা টারা বলা লাগবে না, আপনি 4টা টপিক এনে 4টা টপিক খালি বললেই হবে যে 4টা টপিক আপনি বলছেন কিনা, ধারা দরকার নাই, খালি 4টা টপিক বললেই হবে। বলেন, যিনি প্রথমবার ক্লিক করছেন বলেন কি বুঝছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, সবার জন্য ওয়ালাইকুম আসসালাম, আলাদা করে সালাম দেওয়ার দরকার নাই, বলেন খালি বলেন। 1 নম্বরে বলা হয়েছে যে ওসি স্যার নিজে তল্লাশি করতে পারে বা অন্য একজন অফিসার দ্বারাও করাতে পারেন। তদন্তকারী আর কর্মকর্তার কথা বলা আছে এখানে, খালি ওসিরে দেন কেন? তদন্তকারী কর্মকর্তার কথা বলা আছে। তদন্তটা নিজেও করতে পারে বা অন্য কাউকে দিয়েও করাতে পারবে। সঠিক। আর যদি সম্ভব হয় তাহলে তদন্তকারী কর্মকর্তা নিজে ব্যক্তিগতভাবে করবে। হুম। আর যদি তার দ্বারা সম্ভব না হয় তাহলে লিখিত আকারে সে অন্য অধস্তন অফিসার দ্বারাও করাতে পারবে। সঠিক। আর 4 নম্বরে স্যার উক্ত তল্লাশি স্যার ফৌজদারি কার্যবিধির 102-3 ধারা মোতাবেক করতে হবে স্যার। গুড, এটা লাইক, এখানে বুঝাইছে। লাইক দিলাম, খুব সুন্দর হয়েছে, একদম সন্দীপ। অসীম আকরাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার 165-1 বলছে যে তদন্তকারী কর্মকর্তা বা অফিসার ইনচার্জ যদি কোনো জায়গায় কোনো মালামাল আসতে বলে সন্দেহ করেন সেক্ষেত্রে তিনি নিজে তল্লাশি করবেন অথবা অন্য কাউকে দিয়ে তল্লাশি করাবেন। আর 2 বলছে যে সম্ভব হলে সময় থাকলে তদন্তকারী কর্মকর্তা অথবা পুলিশ ওসি যাতে নিজেই
তল্লাশিটা করেন। এবং 103-এ তিনে বলছে 165-3-এ লিখিত ভাবে এই আদেশটা দিতে হবে, মানে অপরকে যদি আমি করাই, মানে আমার অধস্তন দিয়ে বা আমার সমরে কি হোক, তাকে যদি করাই তল্লাশিটা, তাহলে যাতে আমি লিখিত ভাবে আদেশটা দিই। আর 104-এ বলছে 102 এবং 103-এর ধারা যাতে আমি মানে ফলো করি, সেটাই বলছে আর কি স্যার। হ্যাঁ বাস এইটুকুই, কিন্তু পরীক্ষার দিনও কিন্তু আপনি ততটুকুই লিখতে পারবেন, ছোট করে লিখতে পারবেন, এত বড় করে বই যা দেওয়া আছে তা লিখতে পারবেন না, সম্ভাবনা। ঠিক আছে, জি এই স্যার। শর্ট শর্ট পয়েন্টগুলো শুধু লিখবেন। সম্রাট, আপনি বলেন তো দেখি, আপনি কি শিখলেন? স্যার, থানার অফিসার ইনচার্জ অথবা তদন্তকারী কর্মকর্তা যদি মনে করেন যে মামলার সাথে সংশ্লিষ্ট ঘটনার কোনো আলামত তার থানা এলাকায় পাওয়া যাইতে পারে, তাহলে সেগুলো তিনি তল্লাশি করবেন অথবা আহ, অন্য কাউকে দিয়ে তল্লাশি করাতে পারবেন স্যার, ক্ষমতা সম্পূর্ণ আর কি। দ্বিতীয়তে বলা হয়েছে সম্ভব হলে যদি তার কাছে পর্যাপ্ত সময় থাকে, সম্ভব হলে তিনি নিজেই তল্লাশি করবেন, কারণ নিজে তল্লাশি করা উত্তম। তার কাছে যদি পর্যাপ্ত পরিমাণ সময় না থাকে, তাহলে তিনি তাহার অধস্তন কোনো কর্মকর্তা দিয়ে উক্ত আলামত উদ্ধার করার জন্য তল্লাশি করবেন। এক্ষেত্রে লিখিত আদেশ দিতে হবে স্যার। আর নিজেই করুক অথবা অধস্তন কাউকে দিয়ে করাক, এখানে অবশ্যই ফৌজদারি কার্যবিধি 102 এবং 103 ধারা মেনটেন করতে হবে। আর পরবর্তীতে বলা হয়েছে যে এই যে তল্লাশি যে করলো, এর একটা স্যার মানে লিখিত আদেশ দ্বারা ওই ম্যাজিস্ট্রেটকে জানাবেন। এটাই স্যার। মাশাল্লাহ। তাহলে বাকি যারা হাত তুলছেন, রাকিবুল, স্যামসাং, রাকিব সালমান, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের উত্তর আমি সঠিক বলে ধরে নিলাম। তার মানে আমরা মোটামুটি জিনিসটা ক্লিয়ার যে ওসির ক্ষমতা, তদন্তকারীর ক্ষমতা এখানে আলোচনা করা হয়েছে। ক্লিয়ার। এবার আমরা দেখব যে জরুরি আপনার যখন ওসি বা আয়ু বুঝতে পারেন যে তাদের কাছে আগত মামলা বা কোনো সংবাদের প্রেক্ষিতে থানা এলাকার বাইরেও তল্লাশি করার প্রয়োজন, মানে অন্য থানা এলাকায়, সেটা জেলার ভিতরে অন্য থানা হইতে পারে অথবা অন্য জেলার সীমানাও সেটা হতে পারে, কখনো সেটা বিভাগের বাইরেও হতে পারে। ক্লিয়ার। কখনো সেটা কি বিভাগের বাইরেও সেটা হতে পারে। তাহলে এবার আমরা দেখি যে 166-তে আমাদের সেই ক্ষমতাটা কি দিছে, আমরা একটু বিস্তারিত দেখব। এই যে আমাদের 166তে বলছে, দেখেন এখানেও 5টা আছে, তো 5 নাম্বারটা না পড়লেও চলবে। 166-র একে বলছে থানার অফিসার ইনচার্জ বা এসআই পদের নিম্নে নয়, কারেকশন করে নেন, অনেক বইতে দেখবেন লেখা আছে ইন্সপেক্টর পদের নিম্নে নয়, অনেকের বইতে লেখা আছে ইন্সপেক্টর পদের নিম্নে নয়। বিষয়টি সম্পূর্ণ ভুল। আপনারা লেখেন এসআই পদের নিম্নে নয়। যাদের বইতে লেখা আছে ইন্সপেক্টর, কাইটা দেন, একদম গ্যারান্টি দিয়ে বলতেছি, গ্যাজেট আছে, গ্যাজেট দেখেই বলতেছি। তো ওইখানে টোটালি বলা আছে এসআই পদের নিম্নে নয়, অর্থাৎ অফিসার ইনচার্জ বা এসআই পদের নিম্নে নয়। তদন্তকারী অফিসার নিজের থানা এলাকায় যে ধরনের তল্লাশি করতে পারেন, সেই ধরনের তল্লাশি ভিন্ন থানার অফিসার ইনচার্জ দ্বারা করাতে পারেন। তার মানে ওই যে আমি বললাম ময়মনসিংহ থেকে এখন আমার তল্লাশি করা প্রয়োজন কোথায়, ধরেন বদ্দারহাট বা ধরেন আপনার ওই খুলনা, শিরোমণি, এত দূরে, তাহলে এখন আমি না গিয়ে তাদের মাধ্যমেও কিন্তু আমি তল্লাশিটা করাতে পারি। এই যে আমি যে তাদেরকে একটা পত্র প্রেরণ করতে পারি, তাদের দ্বারা তল্লাশিটা করাতে পারি, এই ক্ষমতাটাই হচ্ছে আমাদের 166+1। ক্লিয়ার? আচ্ছা, এখন অনেকে প্রশ্ন করতে পারেন স্যার যদি ক্লোজগুলো মনে না থাকে, আগেরটা পরে পরেরটা পিছনে যাই, কোনো সমস্যা হবে কিনা? সবার মনে এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে না, যে আগে পিছে হইলে কোনো সমস্যা হবে কিনা, 2-এর জায়গায় 3, 3-এর জায়গায় 4। আমি বলি আপনাদেরকে, এই ক্ষেত্রে কৌশল আছে। যদি আপনি প্রত্যেক লাইনে কোডিং করেন ধারা, তাহলে কিন্তু সমস্যা, উল্টাপাল্টা হইলে। আপনি যদি একসাথে কোডিং করেন, একসাথে কোডিং করা বুঝেন, আপনি লিখবেন যে আপনার তদন্তকারী কর্মকর্তা বা অফিসার ইনচার্জ নিম্নলিখিতভাবে তল্লাশি করতে পারেন, বাদ, পরে আপনি দিয়ে দিলেন 1 2 3 4 5, পরে লাস্টে গিয়ে আপনি উত্তর দিয়ে দিলেন 165, ক্লোজ, শেষ। ভিন্ন থানা এলাকায় তল্লাশির ক্ষেত্রে নিয়মসমূহ নিম্ন আলোচনা করা হলো, তারপরে 1 2 3 4 5 আপনি দিলেন, তারপর নিচে গিয়ে শুধু দিয়ে দিলেন 166, শেষ। আর যদি প্রত্যেকটা লাইনে লাইনে আপনি ধারা ব্যবহার করতে চান, তাহলে এখানে উপধারায় আপনাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। সকল ক্ষেত্রে সবসময় একই নিয়ম প্রযোজ্য। 2-এ বলতেছে, এখন আপনি যার কাছে অনুরোধ করবেন, আপনি যদি আমাকে অনুরোধ করেন, তাহলে আমি এখন আপনার পক্ষ হয়ে কাজটা আমার থানা এলাকায় করব না?
বুঝেন জিনিসটা, সূত্রটা মিলানোর চেষ্টা করেন। আপনি ভিন্ন থানার, আপনি এবার রিকোয়েস্ট করতেছেন আমারে যে আমার এলাকায় কিছু আছে তল্লাশি করার জন্য, তাহলে এখন আমি তো আপনার রিকোয়েস্ট মূলে আমি আমার থানা এলাকায় ক্ষমতা প্রয়োগ করবো। তাহলে আমার থানা এলাকায় ক্ষমতা প্রয়োগের জন্য বিস্তারিত আলোচনা করে আসছি না আমরা একটু আগে, কততে, 165-তে। তাহলে এখন বলছে অনুরোধ প্রাপ্ত যিনি অফিসার, মানে যিনি রিসিভ করবেন অনুরোধ, তিনি 165 ধারার ক্ষমতা প্রয়োগ করবেন তার থানা এলাকায়, নিজে যাবেন বা কাউকে প্রেরণ করবেন। আর কোনো কিছু পাওয়া গেলে ওই যে অফিসার রিকোয়েস্ট করছিল তার কাছে তিনি সেটা প্রেরণ করবেন, বাস দায়িত্ব শেষ। এখন আমি চিন্তা করতেছি যে সেন্সিটিভ একটা বিষয়, ময়মনসিংহ থেকে আপনার চট্টগ্রাম দূরত্ব তো অনেক। এখন আমরা যেভাবে গুরুত্ব দিব তারা এটা গুরুত্ব নাও দিতে পারে, বা আপনার কাছে মনে হইতে পারে যে এটা খুব কৌশলী অবলম্বন করতে হবে। অর্থাৎ তাদের দ্বারা করাইতে গেলে সিডি যাবে, মুন্সি এটা হাওলা করবে, ইন্ডোর্স করবে, একজন অফিসারের নামে দিবে, মুন্সিকে ধরবে ওসির কাছে, একজন অফিসারের নামে দিল, সেই অফিসার আবার দেখা গেছে কিলো ডিউটি করে বাসায় ঘুমাইতেছে, নানান ধরনের কাহিনী। মানে এক কথা হইলো যে বিলম্ব হইতে পারে, আপনি এরকম একটা ঝুঁকিতে আছেন। আপনি কি করবেন? আপনি এক্ষেত্রে কি করবেন? আপনি এই ঝুঁকিটা নিবেন না। ঝুঁকিটা না নিয়ে এই দেখেন 166-তে আপনার বলছে তিনে, যদি মনে হয় এক অনুসারে, মানে একটু আগে যে আমরা আলোচনা করলাম যে পত্র প্রেরণ করব, এটা যে এই অনুযায়ী গ্রহণ করতে গেলে বিলম্ব হতে পারে, সাক্ষ্য প্রমাণ নষ্ট হয়ে যেতে পারে, গোপন করে ফেলতে পারে, তবে 165 ধারার ক্ষমতাপ্রাপ্ত যে অফিসার, ক্ষমতাপ্রাপ্ত কে? ওসি বায়ু, তিনি অপর থানা এলাকায় প্রবেশ করে তল্লাশি করতে পারবেন। মূলত এই ক্ষমতাটা প্রয়োগ করা হয় সীমান্তবর্তী যে থানায় না, যে এই থানার সাথে এই থানার যে সীমান্তবর্তী যে এলাকাগুলো কাছাকাছি, এরকম আর কি নিজেই ঢুকে যায় অনেক সময় ওই থানা এলাকায়। তো এটাই বলছে আর কি এখানে, যে আমরা যখন এই কাজটা করব আপনার, তখন অবশ্যই আমরা যেন এই নিয়মগুলো ফলো করি। কি ফলো করি? যে আর হুট করে যাব না, যে ক্ষেত্রে মনে হবে যে আমার এক্ষেত্রে সাক্ষ্য প্রমাণ গোপন হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে আমি 165 ধারার ক্ষমতা প্রয়োগ করার জন্য অন্য এলাকায় প্রবেশ করতে পারতেছি, তল্লাশি করতে পারবো, অন্য এলাকায় প্রবেশ এবং তল্লাশি করতে পারতেছি। এটা হলো আমার কোথায়? 166 ক্লোজ 3-এ আমাকে বলছে। এখন 4-এ বলতেছে যে আপনি যে এখানে যাবেন এক্ষেত্রে কি প্রসিডিওর। এখানে বলছে 3 উপধারা মোতাবেক তল্লাশি করতে গেলে যে থানা এলাকায় তল্লাশি করা হবে সেই থানার অফিসার ইনচার্জকে সঙ্গে সঙ্গে অবগত করতে হবে। তার মানে এখন আমি যে এই খুলশী থানা বলেন বা সীতাকুণ্ড থানা বলেন, আমি যে ওখানে যাচ্ছি, তো ওইখানে প্রবেশের আগে আগে কিন্তু জানাইতে হবে, স্যার যে আমি আপনার থানা এলাকায় ঢুকতেছি, স্যার আমাদের তো এরকম একটা মামলার ক্ষেত্রে আপনার অমুক এলাকায় একটা তল্লাশি করা লাগবে, ইত্যাদি ইত্যাদি, এরকম আমি তাকে বলতে পারি, তল্লাশি সম্পর্কে তাকে অবগত করতে হবে। এবং যদি আমি এখানে সফল হই, জব্দ করি, তাহলে জব্দ তালিকার কপি আবার ওই ওসির কাছে সেটা প্রেরণ করব। ঠিক আছে, ওসির কাছে প্রেরণ করব। এবং এই যে ভিন্ন থানা এলাকায় যে আমি প্রবেশ করলাম, এখানে প্রবেশ করার ক্ষমতা, জিডিতে নোট করা ইত্যাদি, মানে এইরকম যে যাবতীয় বিষয়গুলো আছে, এই ডকুমেন্টগুলো কিন্তু আমি আবার কার কাছে প্রেরণ করব? ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করব। ঠিক আছে, ম্যাজিস্ট্রেটের কাছে আমি সেটা প্রেরণ করব। তারপরে 5 নাম্বার যেটা আছে, এই 5 আপনার যদি মনে করেন যে বাদ দিবেন, বাদ দিতে পারেন। আর যদি পড়েন তাহলে এখানে বলছে এই যে ম্যাজিস্ট্রেটের কাছে যে আমি ডকুমেন্টগুলো প্রেরণ করলাম, এই ক্ষেত্রে তিনি যদি চান, যিনি আপনার এখানে ভারপ্রাপ্ত ব্যক্তি বা মালিক, তিনি ইচ্ছে করলে ওই ম্যাজিস্ট্রেটের নিকট থেকে এটা সংগ্রহ করতে পারেন। এখানে সেম নিয়ম আগেরটার মতো, ম্যাজিস্ট্রেট টাকা নিতেও পারেন আবার নাও নিতে পারেন। এই হলো মূলত আমার 166-র বক্তব্য আর কি, যেটা বলা আছে যে ভিন্ন থানা এলাকায় তল্লাশি কার্যক্রম। তাহলে বুঝছেন দুইটা ধারার দুই বিষয়। 165 হলো নিজের থানা এলাকায় আপনি কি কি করতে পারেন। এক্ষেত্রে আপনি সংবাদ নিজেও পাইতে পারেন বা কোনো সোর্স থেকে আপনি সংবাদ প্রাপ্ত হতে পারেন। তার মানে এখানে ওসি ক্ষমতা প্রয়োগ করবেন বা আয়ু ক্ষমতা প্রয়োগ করবেন, অথবা তিনি যদি মনে করেন যে ক্ষমতাটা কি করবেন, অন্য কাউকে দেওয়া প্রয়োগ করাবেন, এই ক্ষমতা তাকে দেওয়া আছে। পরে বলছে ভাই সাবধান, যথারীতি আপনি করতে যান না, সরি, যথারীতি অন্য কাউকে দিয়ে করাতে যান না, ব্যক্তিগতভাবে আপনিই করেন, তাহলে জিনিসটা ভালো হয়। সব তিনি বলছে যদি ভাই নাই পারেন তাহলে এবার আপনি প্রেরণ করতে পারেন। অতএব আপনি করেন আর যাকেই পাঠান, যেই করুক 102-3 মেনে চলতে হবে।
আর 166তে এসে বললো কি যে আমরা যারা 165 ক্ষমতাবান একের, আমরা কি করি অন্য থানা এলাকার ওসির মাধ্যমে আমরা কি করতে পারি তল্লাশি করাতে পারি। অন্য থানার ওসি আবার যিনি রিসিভ করবেন অনুরোধ, তিনি নিজের থানা এলাকায় 165 দ্বারা ক্ষমতা প্রয়োগ করবেন, উদ্ধার করতে বললে আমার কাছে পাঠাই দিবেন। আর আমার কাছে যদি মনে হয় এটা আপনার ঝুঁকি, আমি গেলেই ভালো, তাহলে আমি যেতে পারবো, ঠিক আছে, আমি যাব। তবে আমি এক্ষেত্রে অবশ্যই যাওয়ার সময় ওই থানার ওসিকে যা অবগত করব, এবং কোনো কিছু উদ্ধার হইলে ওই থানায় জব্দ করা হইলে ওই থানায় আমি জব্দ তালিকার কপিও পাঠাবো, যাতে তারা বিষয়টা নোট করতে পারে। এই হলো মূলত আমাদের থানা এলাকায় এবং থানা এলাকার বাহিরে তল্লাশি কার্যক্রম। আর ওই যে 165 এবং 166 এটাতে যতটুকু বুঝলাম যে 165 হইতেছে যে নিচ তলায় তল্লাশি কিভাবে কার্যক্রম করা হবে এটা, আর 66 হইতেছে যে ভিন্ন তলাতে গেলে স্যার এটা। এখানে স্যার তিনের মধ্যে একটা কথা বলা হয়েছে যে যে আমি যদি মনে করি স্যার যে সাক্ষ্য প্রমাণ বা গোপন কোনো কোনো কিছু মানে যে নষ্ট হইতে পারে সেক্ষেত্রে আমি নিজে যাব। এখন সেক্ষেত্রে স্যার আমি আবার এখানে 4-এ বলা হয়েছে যে এই ওই থানার উক্ত থানার অফিসার ইনচার্জকে মানে এই বিষয়টা জানাতে হবে। এখন যদি স্যার আমি মনে করি যে না এরকম একটা ঘটনা যে স্যারের না জানানো ঠিক না বা এরকম কোনো কিছু না, তাহলে কি স্যার সেক্ষেত্রে আমি কি করতে পারি? মানে ওসিরে জানানো ঠিক না এরকম নাকি? যে স্যার মনে হয় যে আমার এটা নষ্ট হবে স্যার। মানে হ্যাঁ, বুঝছি আপনার প্রশ্নটা, যে ওসি আসামিদের পক্ষ টানতে পারে এরকম নাকি? জি স্যার, জি স্যার। কোনো সুযোগ নাই, আপনাকে জানাইতেই হবে। ক্লাস থেকে না, ওই বিগত আগের একটা ক্লাস থেকে স্যার, যদি অনুমতি দেন স্যার। বলেন। স্যার যে আমরা ওই যে 144 যেটা স্যার 144 ধারাতে পড়ে আসছি স্যার, এই লাস্ট অপশন 7 নাম্বার অপশন, যে এই আদেশ এই আইন আপনার এই মহানগরী এলাকার জন্য কার্যকর হবে না। কিন্তু স্যার আজকে একটা পেজের মধ্যে আমি প্রশ্নটা দেখি, একটা প্রশ্ন এমসিকিউ প্রশ্ন করছে। প্রশ্নটার ধরন এমন ছিল যে একটা ল একাডেমি যে 144 দ্বারা মহানগর এলাকায় 144 দ্বারা জারি কে করতে পারে। এটা স্যার প্রশ্নটা সঠিক নাকি স্যার ওই যে স্যার যে আমাদের কমিশনার স্যার যে স্যার 144 দ্বারা জারি করবে, এটা কি ডিএমপি অধ্যাদেশ থেকে বা মেট্রো জি, বুঝতে পারছি আপনার প্রশ্ন। এটা হচ্ছে কমিশনার মহোদয়, কমিশনার যে আলাদা ক্ষমতা আছে অধ্যাদেশ অনুযায়ী, সেম জিনিসটাই কমিশনার তার কমিশনারিং অধ্যাদেশ থেকে সেটা জারি করেন। ওইটা কোনোভাবেই আপনার কি হবে না, মেট্রোপলিটন এলাকায় প্রযোজ্য হবে না। প্রশ্ন একজন করতেই পারে। অস্ত্রের উদ্ধারের ক্ষেত্রে আমরা পরোয়ানা ছাড়া তল্লাশি করতে পারি না স্যার, কিন্তু ক নামক ব্যক্তি খুন করছে একটা পিস্তল দিয়ে স্যার, সেটা রিমান্ডে আনার পর তদন্তকারী অফিসার কোথাও অনুসন্ধান করে কি তল্লাশি করে উদ্ধার করতে পারছে স্যার পরোয়ানা ছাড়া স্যার। আচ্ছা, তিনি ওই অস্ত্র উদ্ধারের জন্য সরাসরি অভিযান করবেন না, আমার কথাটা বুঝেন বিষয়টা। অস্ত্রের কথা উল্লেখ করে কোনোভাবে কোনো ক্রমে তিনি তল্লাশি করতে পারবেন না। যদি রিমান্ডে আনার পর তথ্য দেয় যে অস্ত্র অমুক জায়গায় রাখছে, আপনাকে এই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটকে অবগত করতে হবে এবং সার্চ ওয়ারেন্ট বলে সেটা গিয়ে উদ্ধার করতে হবে। কোনো ধরনের সুযোগ নাই আপনি নিজে যাওয়ার, আইন না করা আছে। তবে আমরা কিভাবে সেটা উদ্ধার করি, এখানে আমরা অন্য কাগজে কলমে এটা বৈধতা দেখি অন্যভাবে। কিভাবে? যে সহযোগী আসামিদের গ্রেপ্তারের জন্য বা তার জিজ্ঞাসা মোতাবেক অমুক জায়গায় অভিযান করলে মামলার আলামত পাওয়া যাবে, বিভিন্ন যে চোরাই মাল টাল ইত্যাদি, তখন অভিযান করি। এই অভিযানটা বৈধতা দিলাম, দেওয়ার পরে ওইখানে গিয়ে পাওয়া গেলাম কি অস্ত্র। তার মানে মাল উদ্ধার করতে অস্ত্র, আসামি ধরতে গিয়ে অস্ত্র পাইতেই পারি। কিন্তু আমরা মনে মনে মানে জানি, আমরা কিন্তু মনে মনে জানি যে অস্ত্র উদ্ধারের জন্য যাচ্ছে, কিন্তু কাগজে কলমে জীবনেও স্বীকার করা যাবে না আমি অস্ত্র উদ্ধারের জন্য গেছি। বোঝা গেছে? আচ্ছা স্যার, মানে আমি বলতে চাচ্ছিলাম যে যে অস্ত্রটা লুকায় রাখছে স্যার, যেটা দিয়ে খুন করছে, এরকম ক্ষেত্রে স্যার সরাসরি যাওয়া যাবে কি স্যার? না, আমি তো নাই তো করলাম, এটা আপনার প্রশ্ন আমি বুঝতেই পারছি, নাই তো করলাম জি স্যার। কোনোভাবেই না। যত বড় প্রয়োজনীয় হোক, যত গুরুত্বপূর্ণ একদম সর্বোচ্চ লেভেল সেন্সিটিভ নিউজ হোক, কোনোভাবেই আপনি অস্ত্র উদ্ধারের জন্য অভিযান করতে পারবেন না। অস্ত্র আইনে স্পষ্টভাবে না করে দেওয়া আছে 25 ধারাতে। অসীম আকরাম। আমরা যে 7/30 মামলার ভিকটিম অন্য জেলায় উদ্ধার করতে যাই, তাহলে কি এটা 166 ধারার বিধান অনুযায়ী উদ্ধার করতে যাই স্যার? হ্যাঁ, তাহলে স্যার ঠিক আছে স্যার, বুঝছি। আপনি যদি অন্য এলাকায় যান মামলার ক্ষেত্রে, এটা হচ্ছে এটা মূল স্তম্ভ আর কি, ক্ষমতাটা। আমার প্রশ্ন হচ্ছে 165(3)-এ যদি তিনি নিজে তল্লাশি পরিচালনা করতে অসমর্থ হন তবে অধস্তনকে লিখিত আদেশ অর্পণ করবেন। এটা কিটা স্যার? থানার অফিসার ইনচার্জ না তদন্তকারী কর্মকর্তা? দুইজনে হইতে লিখিত পারে, দুইজনে হইতে পারে, সমস্যা নাই।
তদন্তকারী আপনি তদন্ত কর্মকর্তা কে স্যার? তদন্তকারী কর্মকর্তা হচ্ছে মামলার ক্ষেত্রে, আর ওসি সাহেবের কাছে আসবে কি বিভিন্ন ইনফরমেশন বা তথ্য, ঠিক না? বিভিন্ন ইনফরমেশন বা তথ্য, যে অমুক জায়গায় এই জিনিস আছে, বা তারা এই করতেছে, এই জায়গায় অভিযান করলে এখনই এটা একটা ভালো সফল পাওয়া যাবে। তখন এটা কি মামলার আয়ু বলবে না এটা তো আমার মামলার বিষয় না, আমি যাব কেন? কিন্তু তখন ওসি বলবে এই এটা আমার এলাকা, আমার ম্যাটার, ওসি যাবে বা কাউকে পাঠাবে। এবার বুঝছেন বিষয়টা? তাও বুঝতে পারলাম না স্যার, এই তদন্তকারী অফিসারের অধীনস্থ কোনো কর্মচারী আছে নাকি স্যার? তদন্তকারী যদি কোনো কারণে অসমর্থ হন, তার অধস্তন একজনকে পাঠাবেন, একজন এএসআই কে পাঠাবেন। মনে ও, করেন মনে এটি করেন জানতে চাচ্ছি। মনে করেন পাঠাইলেন, তার তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর না, তার যে জুনিয়র, সেই তো তার অধস্তন, আরেকজন এসআই রে পাঠাইতে পারে। আমার যে সিনিয়র এসআই আছে, সে বলবে জাহাঙ্গীর আপনি একটু জানতো, ওইখানে যান, এই রে একটু করেন, ওসি স্যারকে বলছি আপনি একটু যান। তখন আমাকে যে জুনিয়রকে যে আমি পাঠাবো, আমি তো এটার এনটাইটেল না, আমি তো এটার ক্ষমতাপ্রাপ্ত না। তাহলে আপনি আমার ক্ষমতা দেন, আপনি আমার ক্ষমতা দেন, তাহলে ওসি সাহেব আপনারা লিখে দিব, বা দারোগা আরেক দারোগারে লিখে দিব যে যান, ঠিক না? আমি একটা সুরতাল করতে যাচ্ছি, এই মুহূর্তে সংবাদ আসলো যে আমার ডাকাতির মালামাল অমুক বাড়িতে আছে। তো এখন আমার লাশ এক জায়গায় ঝুলে রয়েছে, আমি ওইটা সুরতালে যাওয়া ইম্পর্টেন্ট না আমার এই মাল উদ্ধার করা ইম্পর্টেন্ট? সুরতালে যাওয়া ইম্পর্টেন্ট, কারণ এখানে পাবলিক একটা সেন্সিটিভ একটা বিষয়, ইস্যু, দেরি হইলেই ঝামেলা হইতে পারে। তার মানে এখানে আমার আগে যাইতে হবে। সেম কাহিনী। তার মানে তখন ওই মুহূর্তে আমি বলবো যে এসআই সাউদ আপনি একটু ভাই জানতো আমার এই মামলার মালামালগুলো উদ্ধার করতে পারেন কিনা। তখন আমি শাওনকে বলবো, কাগজে কলমে লিখে দিলাম, শাওন, এসআই শাওন, আপনি সূত্রে বর্ণিত মামলার ঘটনাস্থলে গমন করে মালামাল উদ্ধারের জন্য রওনা দেয়া গেল। ওই সিসি যে দিবেন আপনি, ওইটাই মনে করেন আদেশ। ধন্যবাদ স্যার। কিংবা জিডিতে আপনি নোট করে দিলেন, ওইটার একটা অনুলিপি নিয়ে গেল, এটাই আদেশ। যে তল্লাশি বিষয়টা স্যার, এটা হইতেছে যে এই 165 এবং 66-তে স্যার যেটা বলা হয়েছে, এটা তো স্যার ওই যে চোরাইকৃত মাল বা যে কোনো যে ডাকাতি মাল বা স্বর্ণ অলংকার এটার বিষয় বলেছে স্যার, সঠিক। বিষয়টা কি এটা স্যার? এটা যে কোনো অন্যান্য মামলার আলামত হইতে পারে, মালামাল হইতে পারে, সবকিছু আর কি। এটা আসামির ক্ষেত্রে বোঝাইছে না না স্যার? না, আসামির জন্য তো আলাদা আছে, 47, 48, জি স্যার, 49 জি স্যার, এই এখানে বিষয়টা আছে এই না। বিষয়টা স্যার বলুন। জি স্যার। আসামির জন্য গেছেন, আবার যদি ওয়ারেন্ট মূলে করেন, ওয়ারেন্ট মূলে ওয়ারেন্টের জন্য ওয়ারেন্টের জায়গায় আছে, ওয়ারেন্ট মূলে জি আপনি স্যার, সার্চ ওয়ারেন্ট করতে যাবেন, ওয়ারেন্ট মূলে ওয়ারেন্টেরটা আছে, ঠিক আছে? জি স্যার, জি স্যার, বুঝছি স্যার। এটা হইতেছে ওই যে যদি ডাকাতি করার পূর্বে যদি আমি জানতে পারি যে জায়গায় মালামাল আছে, সেক্ষেত্রে স্যার এটা কই? সঠিক। কিংবা আপনার কোনো এলাকায় যে আপনি যাইতেছেন, এটা আর কি। 165 আর 163 সাথে পিআরবি 280 ইউজ করা যাবে না স্যার? ব্যবহার করা পারবেন। যাবে? তল্লাশি মানেই আপনি 280 ইউজ করতে পারবেন, তল্লাশি ঠিক মানেই আছে, 280। ঠিক আছে স্যার, এটা জানা যাবে। 280, 165, 166 লেগে ইউজ করতে পারবেন, 102, 103-এর সাথে ইউজ করতে পারবেন, অস্ত্র আইনের 25-এর সাথে ইউজ করতে পারবেন, আপনার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের 21, 22, 23-এর লগে ইউজ করতে পারবেন। আপনার সব জায়গায় আপনি ইউজ করতে পারবেন, তল্লাশি যখনই আসবে তখনই আপনি ইউজ করবেন 280। স্যার পরোয়ানা মূলে 165 166 এটা পরোয়ানা মূলে স্যার? এটা না বিনা বিনা পরোয়ানাই। ঠিক আছে। তবে যে 166 ধারা 3 উপধারা মোতাবেক যে আমি যে ভিন্ন থানা এলাকায় যাব তল্লাশি করতে, তল্লাশির কোনো আলামত আমার নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য আমি নিজে যাইতে পারবো। সেক্ষেত্রে যাওয়ার পরে ওই থানার অফিস পরে 4 নম্বর উপধারা আছে, ওই থানার অফিসারকে ইনচার্জকে সঙ্গে সঙ্গে জানাবো, সঙ্গে সঙ্গে জানাবো, অবগত করব। এবং জব্দ করা হলে জব্দ তালিকার কপি প্রেরণ করতে হবে কি ওই অফিসারকে স্যার, ওই থানার হ্যাঁ যাকে হ্যাঁ, জানাবো তাকে। ওনাকে ওনাকে আপনি পাঠাবেন। স্যার এইটুকু আমাদের। এবং আপনার ওই এলাকার সংশ্লিষ্ট যে ম্যাজিস্ট্রেট আছে, যে এলাকার ম্যাজিস্ট্রেট ক্ষমতা সম্পন্ন, ওনাকেও পাঠানোর কথা নিয়ম আছে। এবার